শোনা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্বাচনী মডেলের সঙ্গে তথাকথিত তার উত্তরসূরির প্রশাসক বসিয়ে হাওড়াকে নিয়ন্ত্রণ করার যে বিবাদ, তারই ফলপ্রসূতে হাওড়া এবং বালির ডিলিমিটেশন না হয়ে সেখানে নির্বাচন হচ্ছে না। দেখুন, পুরসভার পুরো পরিষেবার যে খুব ন্যূনতম বিষয় তার মধ্যে হচ্ছে আবর্জনা পরিষ্কার, রাস্তা পরিষ্কার রাখা, যাতে তাতে বিদ্যুৎ বাহিত তার ইত্যাদি না থাকে, জল জমাও আটকানো। এবং এই হাওড়ার ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে দীর্ঘদিন ধরে সেখানে যদি প্রশাসক বসিয়ে পরিষেবা চালানো যায় তাহলে কি পরিস্থিতি হয়। এবং এটা আজকে বিদ্যুৎ বাহিত তার দিয়ে একটি মহামূল্য জীবন নষ্ট হলো তাই নয়, এর আগে হাওড়াতে ভ্যাট পরিষ্কার না হওয়া, নর্দমা পরিষ্কার না হওয়া, পুরো পরিষেবার যাবতীয় কাজকর্ম দীর্ঘ টালবাহানায় আটকে আছে বলে বারবার অভিযোগ উঠেছে। শোনা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্বাচনী মডেলের সঙ্গে তথাকথিত তার উত্তরসূরির প্রশাসক বসিয়ে হাওড়াকে নিয়ন্ত্রণ করার যে বিবাদ, তারই ফলপ্রসূতে হাওড়া এবং বালির ডিলিমিটেশন না হয়ে সেখানে নির্বাচন হচ্ছে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটা একটা পিসমিল ঘটনা হিসেবে দেখলে চলবে না। এর অতীতে আমরা দেখেছি পার্ক স্ট্রিটের কাছে বিদ্যুৎ বাহিত হয়ে মারা গেছে স্কুলের বাচ্চা, বেহালাতে একই ঘটনা ঘটেছে। তাহলে কলকাতা, হাওড়া ইত্যাদি শহরে কেন বিদ্যুৎ বাহিত তার এইভাবে পড়ে থাকবে? এবং এর পুরো দায়িত্ব হচ্ছে রাজ্য প্রশাসনের। রাজ্য প্রশাসন এবং পুরো প্রশাসন তারা তাদের দায়িত্ব থেকে দৃষ্টি ঘোরানোর জন্য অবান্তর কিছু কথাবার্তা বলছে, কিন্তু সেসব না করে আমার মনে হয় ওই অঞ্চলের যারা সরকারি আধিকারিক, জনপ্রতিনিধি, তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ওই নূর ব্রাদার্স বলুন বা রহমান ব্রাদার্স বলুন, এদের যোগটা দীর্ঘদিন ধরেই ছিল। এই বাকিবুর রহমানের ভাগ্নে এদের মধ্যে একজন। তো এই বাকিবুর রহমানের ভাগ্নের সূত্রে এদের যে বিভিন্ন রাইস মিল, সেই রাইস মিলে ফেক চাষি তৈরি করে, আপনারা জানেন অতীতের এক অর্থমন্ত্রী তার কিচেন গার্ডেনে কয়েকশো কোটি টাকার ফসল ফলিয়েছিলেন, তার রোজগারের কথা দেখিয়েছিলেন। ঠিক এখানেও তাই, এই রাইস মিল গুলোতে লক্ষ লক্ষ কৃষক নাকি ধান জমা দিয়েছিল, ধান বিক্রি করেছিল। এবং সেই রেশন দুর্নীতির চেহারা হচ্ছে এখন ইডির প্রাথমিক হিসাবে 10,000 কোটি টাকা, তাতে এদের কথা পাওয়া গেছে। এবং যে ব্যবসায়ী সূত্রে, যে বারিক বিশ্বাসের সূত্রে এই তদন্তগুলি চলছে বা এই তল্লাশিগুলি চলছে, আমাদের নির্দিষ্ট প্রশ্ন আছে যে এই বারিক বিশ্বাসদের একটি দল মাস 6-7 আগে যখন দুবাইতে দীর্ঘ সময় ছিল, তখন কি পশ্চিমবঙ্গের কোনো তাবড় নেতা দুবাইতে একই সময়ে একই সঙ্গে গেছিলেন? এবং তাদের কি দুবাইতে কোনো মিটিং হয়েছিল? তার সঙ্গে কি রেশন দুর্নীতির কোনো যোগ আছে? চারটে চালকল সঙ্গে এসেছে, তাদের 45 কোটি টাকা নয় করা হয়েছে বলে প্রাথমিক অভিযোগ উঠে আসছে। এছাড়া আপনি যে বিষয়টা বললেন যে ভুয়ো কৃষকের নামের তালিকা এবং টাকা আত্মসাৎ, প্রথমত এই দুটো অভিযোগ। দেখুন, এই দুই ভাইয়ের 4টি চালকলের কথা উঠে আসছে, কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় 160-65টি চালকল এবং 75টির উপর আটা কলের নিয়ে এই রেশন দুর্নীতি পুরো চলছে। প্রত্যেকটি চালকলেরই হচ্ছে যে প্রকিউরমেন্টের যে কোটা ছিল, সেই প্রকিউরমেন্ট কাস্টম মিল রাইসের প্রকিউরমেন্টের যে কোটা, সেই কোটাই কৃষকের কাছ থেকে কিভাবে চাল কেনা হয়েছে। এই যে রাজ্য সরকার অনলাইনে সরাসরি কৃষকদের থেকে চাল কেনার জন্য যে ব্যবস্থা, তথাকথিত আপনার কর্মসাথীগুলো, ওই হাটগুলো কৃষক মান্ডি, কিষাণ মান্ডিগুলো থেকে শুরু করেছিলেন। তো সেই কিষাণ মান্ডিতে কত কৃষক এসেছিল প্রকৃত অর্থে, তারা কিভাবে তারা চাল বা ধান বিক্রি করেছিল এবং রাইস মিলগুলো নিয়েছিল, তা এবার এখন দেখা শুরু হয়েছে। এবং ইডির কাছ থেকে বিভিন্ন সূত্রে, যা তদন্তকারীদের সূত্রে আদালতে তার যা নথি পেশ করছে তদন্তকারী সংস্থাগুলি, সেখানে জানা যাচ্ছে যে কোনো মানে কৃষক তো দূরের কথা, মূলত তৃণমূলের ফোরে দালাল চক্র, তার মাধ্যমে এই রাইস মিলের হচ্ছে চাল প্রকিউরমেন্ট, ধান প্রকিউরমেন্ট হয়েছে, ধান সংগ্রহ হয়েছে। এবং প্রতি কুইন্টাল একটি নির্দিষ্ট কাটমানি, সেটা হচ্ছে মন্ত্রী এবং তৃণমূল দলের কাছে গেছে। সুতরাং এই যে 10,000 কোটি টাকার স্ক্যাম, সেই 10,000 কোটি টাকার স্ক্যামে কত টাকা ওই 75-25 ভাগ না অন্য কোনো ভাগে
তৃণমূলের কাছে গেছে তা এখন ইডি তদন্ত করে দেখছে। সময় সাপেক্ষ, তার কারণ ফিনান্সিয়াল ফ্রড এভিডেন্স বেসড হয়, তথ্য ভিত্তিক হয়, নথি যাচাই করতে হয়, এবং সেই জন্য ধীরে ধীরে পেঁয়াজের খোসা ছাড়ানোর কাজ তদন্তকারী সংস্থা করছে। আপনারা মেডিকেল কলেজে ছানি কাটার পর যে আই ড্রপ দেওয়া হয়েছে তার বাচ্চাদের পেটের ব্যথা ওষুধ, এর ফলে চিকিৎসা বিপন্ন, যাদের ছানি কাটাতে তারা চরম সমস্যা। দেখুন, এই ঘটনা পরিষ্কার বোঝাচ্ছে যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবারই ছানি হয়ে গেছে। আগে হচ্ছে স্বাস্থ্য দপ্তরের ছানি কাটার দরকার আছে, স্বাস্থ্য দপ্তরের ঠিকমতো ছানি কাটা হলে তারপরে হচ্ছে উপভোক্তা যারা আছে তাদের ছানি কাটা শুরু হতে পারে। তাই এই পুরো আপাত মস্তক এই স্বাস্থ্য ব্যবস্থার খোল নলচে না পাল্টালে পরে এখানকার দুর্নীতি, এখানকার নিয়োগ নিয়ে যা কিছু অনিয়ম হচ্ছে তা যদি পরিষ্কার না করা হয় তাহলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা এইভাবেই চলবে। খিদিরপুরে হলো, খিদিরপুর পর ঝাড়গ্রাম হলো, এবং আকছাড়ে এই ঘটনাগুলি ঘটছে, মানে বোঝাই যাচ্ছে যে এর মধ্যে একটি চরম প্রশাসনিক গাফিলতি রয়েছে। আসানসোলের হীরাপুরে ফের গুলি চলল, এক যুবক গুলিবিদ্ধ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে। দেখুন, হীরাপুর, ভাঙড়, খিদিরপুর, তিলজলা, তপসিয়াতে গুলিই চলে, সেটা কোনো খবর না। ওখানে রসগোল্লা বললে খবর, সেটা আপনারা জানাবেন কখনো হলে পরে। ওয়াইনাডে রাজ্যে 242 জন পরিযায়ী শ্রমিক আটকে রয়েছেন। এদের মধ্যে রাজ্যে এখন পর্যন্ত যোগাযোগ করতে পেরেছে 155 জনের সঙ্গে। রাজ্য আশাবাদী বাকিদের সাথে নিশ্চয়ই আজ রাতের মধ্যে যোগাযোগ করা যাবে। আলিপুরদুয়ার থেকে শুরু করে বীরভূম পর্যন্ত বিভিন্ন জেলা থেকে এই কর্মীরা গিয়েছে। রাজ্যের 22 লক্ষ মানুষ ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মতো কাজে যান, এমনটাই মন্ত্রী মলয় ঘটক আজ বিধানসভায় জানিয়েছেন। করোনা এক্সপ্রেস, মুখ্যমন্ত্রী যে এক্সপ্রেসের নাম দিয়েছিলেন যখন পরিযায়ী শ্রমিকরা করোনা প্যান্ডেমিকের সময় এ রাজ্যে ফিরছিল, সেই করোনা এক্সপ্রেসে 45 লক্ষ পরিযায়ী শ্রমিক ফিরেছিলেন। এবং ফিরেছিলেন কখন? যে মুহূর্তে পশ্চিমবঙ্গ ট্রেন চালাতে বা ট্রেন নিতে সবচেয়ে বিলম্ব করেছিল, তার আগে পড়ি মরি করে পায়ে হেঁটে কোন রকমে আরো কয়েক লক্ষ শ্রমিক পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল। পশ্চিমবঙ্গের অর্থনীতির কি অবস্থা তা করোনা কাল আমাদের দেখিয়ে দিয়েছে। এবং মুখ্যমন্ত্রী এই ভোটের আগে তারপরেও বলেছেন যে সবাই নাকি এখানে কাজ পাবে। তো সবাই যদি এখানে কাজ পায় তাহলে ওয়েনারে কেন বাঙালি শ্রমিক, মেঘালয়ে কেন বাঙালি শ্রমিক, আর কেন পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ কাটতে, রাজমিস্ত্রির কাজ করতে গিয়েও আর কেউ চাইছে না? কারণ অর্থনীতি খারাপ, মজুরি কম, আর সেই কারণে পশ্চিম ভারত, দক্ষিণ ভারতে বাঙালি যুবকেরা, শিক্ষিত যুবকেরা দল বেঁধে পৌঁছে যাচ্ছেন, যা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের। এবং এই সিঙ্গেল ইঞ্জিন সরকারে এই পরিস্থিতি বদলাবে না। সত্যিকেই বাঙালিকে বাংলায় কাজ জোগাড় করতে পশ্চিমবঙ্গে একমাত্র ডবল ইঞ্জিন সরকারই পারবে। রেখাপাত্রের পর এবার হিরণ চট্টোপাধ্যায় গত পরশুদিন রেখাপাত্রের অভিযোগের ভিত্তিতে বসিরহাট লোকসভা নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি রিজার্ভ করতে বলেছিল কলকাতা হাইকোর্ট। আজ হিরণ চট্টোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে সিসিটিভি সহ বিভিন্ন নথি সংরক্ষণ করার জন্য কলকাতা হাইকোর্ট জানিয়েছে। প্রায় 200 বুথ সিঙ্গেল এজেন্ট ছিল।